দিদি, বাবা মা যখন বারণ করছে তখন তুই ওই ছেলেটাকে একেবারে বিয়ে করিস না, কারণ তুই সুখে থাকতে পারবি না। বাবা মা যা বলে সেটা শুনতে হয়, তাই দয়া করে তুই বাবা মায়ের কথা শোন, কারণ বাবা মা তোকে ভীষণ ভালোবাসে। আর আমি বিজয়কে খুব ভালোবাসি পিয়ালি, তুই কেন বুঝতে পারছিস না? আর বিজয়ের কোনো দোষ নেই, ও অনেক টাকা ইনকাম করে আর আমাকে খুব ভালোবাসে। বিয়ের পর বিজয় আমাকে অনেক সুখে রাখবে, তবুও তোরা ওকে কেন মেনে নিচ্ছিস না আমি সেটাই বুঝতে পারছি না, জানিস? তুই যতই বিজয়ের হয়ে কথা বলিস না কেন, আমার কিন্তু বিজয় দাকে একদম পছন্দ হয়নি, কারণ ওকে দেখেই আমার সুবিধার মনে হয়নি। আর এই কারণেই বাবা মায়ের মতো আমিও চাই না যে তুই বিজয়কে বিয়ে করিস। আমার মনে হয় কি বলতো, তুই আমাকে ভীষণ পরিমাণে হিংসা করিস, তাই বাবা মায়ের হয়ে আমার আর বিজয়ের বিয়েটা ভাঙতে এসেছিস। কারণ তুই ভালো করেই জানিস বিজয় দেখতে খুব সুন্দর, আর তোকে দেখতে খারাপ বলে তোর কোনোদিনও ভালো বর হবে না, তাই তুই আমার বরকে হাতিয়ে নিতে চাইছিস, তাই তো? তুই যদি এটাই ভেবে সুখী হোস তাহলে তাই, কিন্তু তবুও আমি ওই খারাপ ছেলের সঙ্গে তোর বিয়ে হতে দেব না। এই বলে পিয়ালি ঘরে চলে যায়। রতন বাবুর দুই মেয়ে, বড় মেয়ে প্রিয়াঙ্কা এবং ছোট মেয়ে পিয়ালি। রতন বাবু সরকারি অফিস থেকে রিটায়ারমেন্ট পাওয়ার পর নিজের বড় মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ খুঁজতে শুরু করে। প্রিয়াঙ্কার জন্য ভালো ভালো সম্বন্ধ আসলেও প্রিয়াঙ্কা কিছুতেই বিয়ে করার জন্য রাজি হয় না, কারণ সে কলেজে পড়ার সময় থেকে বিজয় নামে একটি ছেলেকে পছন্দ করে। বিজয় শহরের নামকরা ব্যবসায়ী পরিমল বাবুর একমাত্র ছেলে। তাকে দেখতে খুব সুন্দর হওয়ায় কলেজের মেয়েরা তার পেছনে পাগল, কিন্তু বিজয় মনে মনে শুধুমাত্র প্রিয়াঙ্কাকেই পছন্দ করে। একদিন, প্রিয়াঙ্কা, আমি তোমাকে ভীষণ পরিমাণে পছন্দ করি, তাই আমাদের কলেজ কমপ্লিট হওয়ার পর আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে প্রিয়াঙ্কা? সত্যি বিজয়, তুমি আমাকে বিয়ে করতে চাও? আমিও মনে মনে তোমাকে ভীষণ পছন্দ করি, কিন্তু কোনোদিনও তোমাকে বলার সাহস হয়নি। তোমাকে বিয়ে না করার তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে বিজয়, আমি বাড়ি গিয়ে আজকে বাবা মায়ের সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি যাকে ইচ্ছে জানাতে পারো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তোমাকেই বিয়ে করব। আর আমার মনে হয় না যে তোমার বাবা মামার সঙ্গে তোমার বিয়েতে কোনো আপত্তি করবে বলে, কারণ এত বড় লোক পরিবারের ছেলে তোমাকে বিয়ে করতে চাইছে, এটা তো ওনাদের ভাগ্যের ব্যাপার। ও বিজয়, আই রিয়েলি লাভ ইউ। আমি এখন থেকে আমার আর তোমার বিয়ের দিন গোনা শুরু করে দিয়েছি। এই বলে প্রিয়াঙ্কা খুশি হয়ে বাড়িতে চলে যায়। প্রিয়াঙ্কা যেহেতু তার ছোট বোন পিয়ালিকে খুবই ভালোবাসে, তাই বিজয়ের বিয়ের প্রস্তাবের কথা প্রিয়াঙ্কা প্রথমে তার ছোট বোনকেই জানায়, কিন্তু পিয়ালি মনে মনে বিষয়টা একেবারে পছন্দ করতে পারে না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে দিদি? তুই কলেজের ওই বদমাইশ ছেলে বিজয়কে বিয়ে করবি বলে ঠিক করেছিস? আজকে সকালের পেপারে কি খবর বেরিয়েছে দেখেছিস? শহরের এক বড় ব্যবসায়ীর ছেলে বিজয় রাত্রিবেলা নেশা করে রেস্টুরেন্টে পড়েছিল, আর তাকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে ওর বাবা ওকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে গেছে। এসব জানার পরও তুই এমন একটা খারাপ ছেলেকে বিয়ে করবি বলে ভাবছিস? শোন, আমি পেপারে এরকম ভুলভাল খবরকে একদম বিশ্বাস করি না। ওরা বড়লোক ব্যবসায়ী ছেলেদের নামে নানান মিথ্যা খবর ছেপে দেয়। আমি এই খবরের উপর ভিত্তি করে বিজয়কে খারাপ ভাবতে পারবো না। এইভাবে প্রিয়াঙ্কা তার বোনের কথা না শুনি বিজয়কে বিয়ে করবে বলে জেদ করতে থাকে। পিয়ালি নিজের দিদিকে কোনো মতেই কিছুই বুঝিয়ে উঠতে পারে না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, কিন্তু রতন বাবুও বুঝতে পারে না যে প্রিয়াঙ্কা কেন বিয়ে করতে চাইছে না। তাই সে নিজের ছোট মেয়েকে ডেকে তার সঙ্গে কথা বলে। মা, তুই এখন বড় হয়েছিস, আর তোর দিদির বিয়ে দেওয়ার পর আমি তোরও বিয়ে দিয়ে দেবো। আমি ভালো করেই জানি তোর দিদি তোকে সব কথা বলে, তাই আমি তোকে জিজ্ঞাসা করছি যে তোর দিদি বিয়ে কেন করতে চাইছে না রে? বাবা দেখো, আমি কোনোদিনও তোমাকে মিথ্যা কথা বলিনি, আর আজকেও বলতে পারবো না। দিদি কলেজের একটা বদ ছেলের পাল্লাই পড়েছে। ওই বদমাইশ ব্যবসায়ী পরিমল বাবুর ছেলে বিজয়কে দিদি বিয়ে করতে চাইছে। এই কারণেই দিদি ভালো ভালো সম্বন্ধ আসলেও বিয়ে করতে চাইছে না। আমি ওই রকমই কিছু একটা সন্দেহ করেছিলাম, কারণ কিছুদিন আগে আমি ওই বদমাইশ বিজয়কে বাইকে করে প্রিয়াঙ্কাকে বাড়িতে ছাড়তে দেখেছি। আমি কিছুতেই প্রিয়াঙ্কার সাথে বিজয়ের বিয়ে মেনে নেব না, আর ও যদি আমার অমতে গিয়ে বিয়ে করে তাহলে আমি মৃত্যুবরণ করে নেব। প্রিয়াঙ্কা নিজের বাবা এবং বোনের সব কথা শুনে ফেলে, তাই সে তার বোনের উপর খুবই রেগে যায়। তুই ভারী অসভ্য মেয়ে তো পিয়ালি, তোকে বোন বলতেই আমার লজ্জা করছে। আমি তোকে বিশ্বাস করে তোকে একটা কথা বলেছিলাম, আর তুই সেটা বাবাকে বলে দিলি। তুই ছোটবেলা থেকে আমার উপর এরকম হিংসা করিস কেন বলতো? আমার ছোট মেয়েকে একদম খারাপ কথা বলবে না। আর তোমার লজ্জা করলো না ওরকম একটা বাজে ছেলেকে নিজের জন্য পছন্দ করতে? যদি ওই বিজয়কে বিয়ে করতে হয় তাহলে প্রথমে তোমাকে আমার আর তোমার মায়ের মৃতদেহের উপর দিয়ে যেতে হবে বলে দিলাম। এভাবেই তাদের পরিবারের মধ্যে প্রিয়াঙ্কার বিজয়কে বিয়ে করা নিয়ে এক বিরাট বড় ঝামেলার সৃষ্টি হয়। আর প্রিয়াঙ্কা এই ঝামেলা মেনে নিতে পারে না। সে ঠিক করে যে একদিন সে বিজয়ের সঙ্গে পালিয়ে যাবে। তাই প্রিয়াঙ্কা একদিন নিজের ব্যাগপত্র গুছিয়ে রাতের অন্ধকারেই বাড়ি থেকে বেরিয়ে যায়
আর বিজয় বাইক নিয়ে এসে প্রিয়াঙ্কার জন্য অপেক্ষা করতে থাকে। প্রিয়াঙ্কা যখন বিজয়ের বাইকে উঠে পালাতে যাবে তখনই পিয়ালি তার দিদিকে দেখতে পায়। বাবা, ও বাবা, তোমরা কোথায় গেলে? এই দেখো, দিদি বিজয় তার সঙ্গে পালিয়ে যাচ্ছে। আমরা ঘুমাচ্ছিলাম আর দিদি এরকম একটা খারাপ কাণ্ড ঘটিয়ে ফেলেছে। তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। পিয়ালি কোনো উপায় না পেয়ে সে তাড়াতাড়ি করে বাড়ির দরজা খুলে বিজয়ের চলন্ত বাইকের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। বিজয় এবং প্রিয়াঙ্কা তাকে হাজারবার সরে যেতে বললেও পিয়ালি তার দিদিকে বাঁচানোর জন্য কিছুতেই বাইকের সামনে থেকে সরতে চায় না। এর ফলে প্রিয়াঙ্কা বাইক থেকে নেমে যেতে বাধ্য হয়। আর তখনই রতনবাবু এবং কমলা দেবীও বাইরে চলে আসে। তুই শেষে আমাদের মুখে চুনকালি লাগিয়ে এই ছেলেটার সঙ্গে পালিয়ে যাচ্ছিলিস। তোর জন্য তোর বাবার শরীর এত খারাপ করছে, তবুও তোর শিক্ষা হচ্ছে না। প্রিয়াঙ্কা, তুই আমার বাড়ির বড় মেয়ে, তাই আমি তোর হাতে পায়ে ধরছি মা। তুই পালিয়ে যাস না, আমরা তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই যা বলবি আমি তাই মেনে নেব। এই কথা বলতে বলতে রতনবাবু হঠাৎ করে বুকে হাত দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে বয়স্ক হওয়ায় হার্ট অ্যাটাকের শিকার হয়। এই দেখে তার দুই মেয়ে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কিন্তু বদমাইশ বিজয় সুযোগ বুঝে সেখান থেকে বাইক নিয়ে কেটে পড়ে, কারণ সে প্রিয়াঙ্কার এরকম পারিবারিক ঝামেলায় কিছুতেই ফেঁসে যেতে চায় না। দিদি, আমাদের যে করেই হোক বাবাকে এক্ষুনি নার্সিং হোমে ভর্তি করতে হবে, না হলে কিন্তু আমরা বাবাকে বাঁচাতে পারবো না। রতনবাবুর পরিবারের সকলে মিলে কোনো মতে তাকে পার্শ্ববর্তী নার্সিং হোমে ভর্তি করে। ডাক্তারবাবু অপারেশন করার মাধ্যমে রতনবাবুকে সুস্থ করে তোলে, কিন্তু কিছুদিনের জন্য তাকে নার্সিং হোমে ভর্তি থাকতে হয়। সবাই মিলে নার্সিং হোমে রতনবাবুকে দেখতে গেলেও প্রিয়াঙ্কা কিছুতেই তার বাবাকে দেখতে যেতে চায় না। একদিন, দিদি তুই বাবার উপর রাগ করে আর আমার উপর রাগ করে এভাবে বাড়িতে বসে থাকিস না। আমি যখনই বাবাকে দেখতে যাচ্ছি বাবা তখনই বারবার তোর কথা জিজ্ঞাসা করছে। তুই অন্তত একবারের জন্য বাবাকে দেখতে চল। হ্যাঁ রে, আজকে আমার একটা চাকরির পরীক্ষা আছে। আমি চাকরির পরীক্ষা দেওয়ার পর বাবাকে দেখতে যাব। তুই বেশি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করিস না, কারণ তুই এমনিতেই আমাকে নিয়ে অনেক চিন্তা করে আমার ক্ষতি করে দিয়েছিস। পিয়ালি তার দিদির সঙ্গে কোনো রকমের কথা বাড়াতে চায় না, কারণ সেই দিন সকালবেলাতেই পিয়ালি ওকালতি পাশ করে উকিল হয়েছে। তাই পিয়ালি এই খুশির খবর তার বাবাকে দেওয়ার জন্য তাড়াতাড়ি নার্সিং হোমে চলে যায়। পিয়ালি যখন তার বাবাকে এই খবর দেয় তখন রতনবাবু ভীষণ পরিমাণে খুশি হয়, আর সে এই খুশির মুহূর্তে নিজের বড় মেয়েকে চোখের সামনে দেখতে চায়। তারা সবাই মিলে নার্সিং হোম থেকে 2 ঘন্টা ধরে নিজের বড় মেয়েকে ফোন করার চেষ্টা করে, কিন্তু প্রিয়াঙ্কা কিছুতেই ফোন ধরে না। পিয়ালি এবং কমলা দেবী দুজনে মিলে রতনবাবুকে নার্সিং হোম থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে। পিয়ালি, তুই যে বললি বাড়িতে আসলে আমি আমার বড় মেয়েকে দেখতে পাবো, প্রিয়াঙ্কা কোথায় গেল রে? গোটা বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা হয়ে পড়ে আছে, কিন্তু আমার বড় মেয়েকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। তুমি চিন্তা করো না বাবা, দিদি চাকরির পরীক্ষা দিতে গেছে, নিশ্চয়ই কিছুক্ষণ পর চলে আসবে। তুমি এখন একটু আরাম করো। পিয়ালি এসব কথা বললেও রতনবাবু আর কমলা দেবী কিছুতেই কোনো কথা শুনতে চায় না। তারা হাজারবার করে প্রিয়াঙ্কাকে ফোন করতে থাকে, কিন্তু প্রিয়াঙ্কা কিছুতেই ফোন ধরে না। মাঝরাত্রিবেলা প্রিয়াঙ্কা নিজের বোনকে ফোন করে বলে, শোন, তোরা বারবার আমাকে ফোন করে একেবারে ডিস্টার্ব করিস না। আর তুই বাবা মাকে জানিয়ে দিবি আজকে দুপুরবেলা রেজিস্ট্রি অফিসে গিয়ে আমি বিজয়কে বিয়ে করেছি। এখন আমি বিজয়ের সঙ্গেই থাকবো, আর ওই বাড়িতে আমি কোনোদিনও ফিরে যাব না। প্রিয়াঙ্কার মুখে এমন কথা শুনে পিয়ালি কান্নায় ভেঙে পড়ে, কারণ সে ভাবতে পারে না যে প্রিয়াঙ্কা এরকম একটা কাণ্ড ঘটাতে পারবে। প্রিয়াঙ্কা তার বোনের মুখের উপর ফোন কেটে দেয়, আর ফোনটা যেহেতু স্পিকারে ছিল তাই প্রিয়াঙ্কার বাবা মাও সব কথা শুনতে পায়। আমার বড় মেয়ে কি খারাপ কাজ করে বসলো ঈশ্বর! ওই বদমাইশ ছেলের সাথে বিয়ে করেও কোনোদিনও সুখী হতে পারবে না। আজ পর্যন্ত বাবা মায়ের চোখে জল ফেলিয়ে কোনো মেয়ে সুখী হতে পারেনি। তবে তুমি ওকে খুব ভালো রেখো ঈশ্বর, আমার মেয়ে যেন ওই বদমাইশ বিজয়ের আসল রূপ দেখতে পাই। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই বিজয় নিজের আসল রং দেখাতে শুরু করে দেয়। প্রত্যেকদিন বিজয় নেশা করে রাত্রিবেলা বাড়িতে ফেরে আর প্রিয়াঙ্কাকে মারধর করা শুরু করে। আমাকে আমার বাবা মা হাজারবার তোমার মতো বাজে ছেলের সঙ্গে বিয়ে করতে বারণ করেছিল, কিন্তু আমি তবুও আমার বাবা মায়ের কথা শুনিনি, আমার বোনের কথাও শুনিনি। সেই জন্য আজকে আমাকে এরকম কষ্ট ভোগ করতে হচ্ছে। বেশি ফালতু বকবক করিস না একদম প্রিয়াঙ্কা। এখন তো বড় লোকের ছেলেকে বিয়ে করেছিস, আর এর চেয়ে বেশি আর তোর কি চাই বলতো? আর তাই আমি নেশা করেছি। আর বেশি যদি বাবা পীড়িত বোন পীড়িত দেখাতে যাস তাহলে বাড়ি গিয়ে তোর বাবা আর বোনকে কেলিয়ে আসবো বলে দিলাম। এই বলে বিজয় আবার নেশা করার জন্য বাড়ির বাইরে বেরিয়ে যায়। দিনে দিনে প্রিয়াঙ্কার উপর সে অকথ্য ভাষায় অত্যাচার করতে থাকে। এর ফলে প্রিয়াঙ্কা আর কিছুতেই অত্যাচার সহ্য করতে পারে না।
সে একদিন বিজয়কে কিছু না জানিয়েই লুকিয়ে লুকিয়ে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে গিয়ে নিজের বাপের বাড়িতে এসে উপস্থিত হয়। এ কি দিদি, তোর এরকম অবস্থা কি করে হলো? মানে আমরা যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে? তুই তো শ্বশুর বাড়িতে একদম সুখী নেই, তাই তো? তোর গায়ে এরকম দাগ কেন বল? নিশ্চয়ই বিজয়ীতে তোকে মারধর করে। আমাকে বাঁচিয়ে নে বোন, বিজয় আমার উপর অনেক অত্যাচার করে, আমাকে অনেক মারধর করে। আমি কিছুতেই ওখানে থাকতে পারবো না। আমি যদি তোদের কথা শুনতাম তাহলে আজকে আমার সঙ্গে এরকম হতো না। তুই যদি আর কিছুদিন আগে ফিরে আসতিস তাহলে হয়তো বাবা তোর কথা শুনতো, কারণ তুই যখন পালিয়ে গেলি তার 2 দিন পরেই বাবা কষ্ট সহ্য করতে না পেরে মারা গেছে, আর মা ভীষণ অসুস্থ। তারপর থেকে আমি মাকে নিয়ে এই বাড়িতে একাই আছি রে দিদি। প্রিয়াঙ্কা নিজের বোনের একথা কিছুতেই সহ্য করতে পারে না। সে ভীষণ কান্নাকাটি করতে থাকে এবং নিজেকে সে দোষারোপ করতে থাকে। প্রিয়াঙ্কা তার বাবার ফটোর দিকে তাকিয়ে বাবার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারে না। আর কমলা দেবী যখন দেখে যে প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে ফিরে এসেছে, তখন সে তার মেয়েকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। এখন তুই কেন ফিরে এসেছিস শয়তানি মেয়ে? তোর বাবা তোকে বিয়ে করতে বারণ করেছিল, তখন তুই নাচতে নাচতে গিয়ে ওই বদমাইশ ছেলেটাকে বিয়ে করলি, আর এখন যখন তোর উপর অত্যাচার করছে তখন তুই এখানে পালিয়ে এসেছিস। পিয়ালি, তোর দিদিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। আমি এর মুখ কিছুতেই দেখতে চাই না। মা প্লিজ, তুমি এখন দিদির সঙ্গে এরকম খারাপ ব্যবহার করো না, কারণ বাবা দিদিকে ভীষণ ভালোবাসতো। তাই দিদির এরকম দুঃসময়ে আমাদের কিন্তু দিদির পাশে দাঁড়াতেই হবে। আমি ওই বদমাইশ বিজয়কে শাস্তি দেব, ওকে আমি কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। এই বলে পিয়ালি তার দিদিকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, আর তারা দুজনে মিলে বিজয়ের উপর বধূ নির্যাতনের কেস করে। পিয়ালি যেহেতু এখন শহরের এক নামকরা উকিল ছিল, তাই পুলিশ তার দিদির কেস নিতে বাধ্য হয়। পুলিশ বিজয়কে গ্রেপ্তার করে থানায় তুলে নিয়ে আসে। এবার বিজয়ের বাবা পরিমল বাবু কিছুতেই বিজয়কে রক্ষা করতে পারে না। পুলিশ বিজয়কে ভীষণ মারধর করলে সে সমস্ত সত্যি কথা স্বীকার করে। আমাকে প্লিজ ক্ষমা করে দাও প্রিয়াঙ্কা, আমি আর কখনো এই কাজ করব না, কিন্তু তুমি দয়া করে আমাকে জেলে পাঠিয়ে দিও না। তুমি যতই আমার দিদির কাছে ক্ষমা চাও না কেন, আমার দিদি তোমাকে ক্ষমা করবে না, কারণ তোমার জন্য আমাদের পরিবার ধ্বংস হয়েছে। তোমাকে শাস্তি পেতেই হবে। প্রিয়াঙ্কা ও বিজয়ের হয়ে কোনো কথা বলে না, তাই পুলিশ বিজয়কে জেলে ভরে দেয় আর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। প্রিয়াঙ্কা তার বোনের সঙ্গে নিজের বাড়িতে ফিরে আসে। তারপর থেকে প্রিয়াঙ্কা তার বোন এবং মায়ের সঙ্গে বসবাস করা শুরু করে। কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কা শহরের একটা প্রাইভেট সেক্টরে ভালো কাজ পায়। এভাবেই তারা 2 বোন মিলে তাদের মায়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে। বৈশাখী তার বাবা মা এবং এক ছোট ভাই বল্টুর সঙ্গে বাস করে। বৈশাখীর বাবার এখন বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে জীর্ণ দশা। সেই কারণে কমলবাবু এখন রোজগার করার মতো কোনো রকমের পন্থার সঙ্গে যুক্ত নেই। বৈশাখীর ছোট ভাই বল্টুর বয়স এখন 10 বছর। তার পড়াশোনার খরচ বহন করার মতো সামর্থ্য তার বাবা মায়ের নেই। এরকম পরিস্থিতিতে বৈশাখীকেই তার সংসারের হাল ধরতে হয়। সেরকম ভাবে সে নিজেদের সংসারের জন্য কিছু করতে না পারলেও বাচ্চাদেরকে টিউশন পড়িয়ে যা টাকা রোজগার করে তাই দিয়ে সে কোনো রকমে তাদের সংসারের অভাব অনটন দূর করার চেষ্টা করে। সেই সাথে বৈশাখী স্কুলে শিক্ষিকা হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে নিজেকে চাকরির জন্য প্রস্তুত করতে থাকে। একদিন বৈশাখী একটা অনেক বড় প্রাইভেট স্কুলে চাকরি পায়। মা, আমি চাকরিটা পেয়ে গেছি, আর জানো আমার স্যালারি কত? 40,000 টাকা। উপরওয়ালা আমাদের প্রার্থনা স্বীকার করেছে মা। তুমি দেখবে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না, সব ঠিক হয়ে যাবে। বৈশাখীর কথা শুনে তার বাবা মায়ের চোখে জল চলে আসে। মা, এবার আমাকে অনেক কিছু করতে হবে। প্রথমত বাবাকে ভালো ডাক্তার দেখাতে হবে, বেশি করে টাকা জমিয়ে আমাদের বাড়িটাও তো মেরামত করতে হবে। আর বাবা, তোমার চশমাটা অনেক পুরানো হয়ে গেছে। আমি জানি এই চশমাটা দিয়ে দেখতে তোমার খুব অসুবিধা হয়, সেই কারণে আমি আগে স্যালারি পেলে তোমার জন্য নতুন চশমা কিনে আনবো। আর বল্টু, তোর জন্মদিনে আমি এবার তোকে তোর পছন্দের ক্রিকেট কিট গিফট করব, ঠিক আছে? আর হ্যাঁ মা, তোমার জন্য কিন্তু অবশ্যই কিছু শাড়ি কিনতে হবে। তোমার শাড়িগুলো দেখো বড্ড পুরানো হয়ে গেছে। হয়েছে হয়েছে, তুই এবার থাম। তুই এত পরিশ্রম করেছিস বলেই আজকে আমরা এই খুশির দিনটা দেখতে পারলাম। পরের দিন থেকে বৈশাখী নতুন চাকরিতে জয়েন করে।
প্রথম দিনই সে ক্লাসে গিয়ে বাচ্চাদেরকে পড়িয়ে সকলের মন জয় করে নেয়। বৈশাখীর মধ্যে ভরপুর মাত্রায় প্রতিভা ছিল। বিষয় সম্পর্কে তার মধ্যে যেরকম জ্ঞান ছিল, তেমনি বাচ্চাদেরকে সুন্দরভাবে পড়ানোর কৌশল পদ্ধতি সবই তার আয়ত্তের মধ্যে ছিল। এইভাবেই খুব ভালো মতো এক সপ্তাহ কাটে। কিন্তু তারপরেই একদিন বৈশাখীর জীবনে শুরু হয় এক নতুন সমস্যা। বৈশাখীকে অষ্টম শ্রেণী শিক্ষিকার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু ওই ক্লাসে মৌপ্রিয়া নামে একটি মেয়ে ছিল, যে মেয়েটি খুবই জেদি এবং অহংকারী প্রকৃতির ছিল। তার একমাত্র কারণ ছিল মৌপ্রিয়ার বাবা রামপ্রসাদ বাবু ওই প্রাইভেট স্কুলের ট্রাস্টি ছিল, অর্থাৎ রামপ্রসাদ বাবুর টাকাতে ওই স্কুলটা চলতো। আর সেই কারণে মৌপ্রিয়া কাউকেই ভয় করত না। এই তোরা আমাদের নতুন ক্লাস টিচারকে দেখেছিস? কেমন ছেঁড়া ফাটা পুরানো জামা কাপড় পরে স্কুলে আসে। আমার মনে হচ্ছে ম্যাডামটা না ভীষণ গরিব। আমাদের স্কুলে তো আরো অনেক টিচার আছে, সবাই তো কি সুন্দর সেজে গুজে ভালো জামা কাপড় পরে আসে। বৈশাখী ম্যাডামকে দেখলেই না আমার ওনার কাছে একদম পড়তে ইচ্ছা করে না। আমার তো বৈশাখী ম্যাডামকে খুব ভালো লাগে। ম্যাডামের পড়ানোর স্টাইলটা আলাদা। আর জামা কাপড় দেখে কি করব, কারণ আমি তো স্কুলে পড়তে আসি। ও বুঝলাম, তোর গায়ে তো লাগবেই, কারণ তোরাও তো বৈশাখী ম্যাডামের মতো গরিব। গরিবদেরকে নিয়ে বাজে কথা বললে গরিবদের গায়ে তো লাগবেই। এই বলে মৌপ্রিয়া সেখান থেকে চলে যায়। সে তার ক্লাসের বাকি ছাত্রছাত্রীদের সঙ্গেও বৈশাখী ম্যাডামকে নিয়ে সমালোচনা করতে থাকে। কিছুক্ষণ পর তাদের বৈশাখী ম্যাডাম ক্লাসে আসে। সকলে ম্যাডামকে দেখে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং উইশ করলেও মৌপ্রিয়া ইচ্ছা করে উঠে দাঁড়ায় না। সে নিজের বেঞ্চে চুপ করে বসে থাকে। ক্লাসে সবাই উঠে দাঁড়িয়েছে, তুমি উঠে দাঁড়ালে না কেন? ও বুঝেছি, আমি ক্লাসে এসেছি, তুমি লক্ষ্য করনি, তাই তো? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আচ্ছা, এবার সবাই বসে পড়ো, কেমন? আরে ম্যাডাম, আপনি এসেছেন? সরি ম্যাডাম, আমি না আপনাকে দেখে ভেবেছি আমাদের স্কুলের কাজের মাসি বোধহয় আমাদের ক্লাসরুম পরিষ্কার করতে এসেছে। আসলে আপনাকে দেখে, আপনার পোশাক আশাক দেখে আমার তাই মনে হয়েছে, আর আমি অতটা খেয়াল করিনি বলে উঠে দাঁড়ালাম না। দেখো, আমি তোমাদের শিক্ষিকা। আমাদের শিক্ষিকাদের কাজ হলো তোমাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করা। তোমাদের পুঁথিগত শিক্ষা দেওয়ার পাশাপাশি তোমাদেরকে নৈতিক শিক্ষা দেওয়াটাও কিন্তু আমাদের কাজ। একজন শিক্ষিকার সঙ্গে এরকম ভাবে কথা বলতে নেই। শিক্ষক শিক্ষিকাদের সম্মান করতে শেখো, তাদের সঙ্গে সংযত হয়ে কথা বলতে শেখো, কেমন? কিছুক্ষণের মধ্যেই বৈশাখী ম্যাডাম পড়ানো শুরু করলে সবাই পড়াশোনাতে মন দিলেও মৌপ্রিয়া ইচ্ছা করে বৈশাখী ম্যাডামের পড়া শোনে না। সে তার আশেপাশের বন্ধু বান্ধবদের বিরক্ত করতে থাকে। বৈশাখী ম্যাডাম এই দেখে খুব ভালো মতো বুঝতে পারে মৌপ্রিয়া ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে একটু আলাদা। তাই সে মনে মনে ঠিক করে মৌপ্রিয়ার দিকে তাকে ভালোভাবে নজর দিতে হবে। পরের দিন মৌপ্রিয়া অনেক দেরি করে স্কুলে আসে। এ কি মৌপ্রিয়া, তুমি এত দেরি করে স্কুলে এলে? প্রথম ক্লাসটা তো প্রায় শেষ হয়ে গেল। আমাদের স্কুলের নিয়মটা কি তুমি জানো না? এত দেরি করে স্কুলে এসেছো কেন তুমি? আমি ইচ্ছে করেই দেরি করে স্কুলে এলাম, যাতে আমাকে আপনার ক্লাসটা করতে না হয়, কারণ আপনার ক্লাসটা আমার বড্ড বোরিং লাগে। শোনো, আজকে তোমাদের সেকেন্ড পিরিয়ডটা হবে না। তোমাদের এই সেকেন্ড পিরিয়ডটা আমিই নেব, কারণ তোমাদের কবিতা ম্যাডাম আজকে আসেননি। আর তুমি দেরি করে স্কুলে আসার জন্য আমি তোমাকে ক্লাসে বসতে দেব না। তুমি এখন এই পিরিয়ডটা ক্লাসের সামনেই দাঁড়িয়ে থাকবে। বৈশাখী ম্যাডামের মুখে এমন কথা শুনে মৌপ্রিয়া প্রচন্ড পরিমাণে রেগে যায়। আপনার সাহস কি করে হলো? আপনি আমাকে শাস্তি দিচ্ছেন? আপনি জানেন এই স্কুলটা আমার বাবার টাকাতে চলছে। আমার বাবা যদি স্কুলে টাকা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই স্কুলটাও বন্ধ হয়ে যাবে। ধরতে গেলে তো এই স্কুলটা আমার বাবারই। আমার বাবার স্কুলে আমি কখন আসবো না আসবো, সেটা কি আপনি ঠিক করে দেবেন? দেখো, এই ধরনের কথা তুমি কিভাবে বলতে পারছো আমি জানি না, তবে এই স্কুলের নিয়ম কানুনগুলো তো তোমাকে মানতেই হবে। আমি স্কুলের সমস্ত নিয়ম কানুন পালন করব, কিন্তু আমি আপনার কোনো কথা শুনতে পারবো না, কারণ আপনাকে আমার একদমই পছন্দ নয়। আর এখন আমি নিজের জায়গাতেই বসবো। তুমি এতটা বেয়াদবি কিভাবে করতে পারো? তোমার নামে হেড স্যারের কাছে কমপ্লেন করতেই হবে, কারণ এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। তোমাকে দেখে ক্লাসের অন্যান্য বাচ্চারাও তো খারাপ হতে পারে। এই শুনে মৌপ্রিয়া প্রচন্ড পরিমাণে রেগে যায়। বৈশাখী ম্যাডাম মৌপ্রিয়াকে সঙ্গে নিয়ে হেড স্যারের রুমে যায়। মৌপ্রিয়া সেখানে গিয়ে দেখে তাদের হেড স্যারের সঙ্গে তার বাবাও সেখানে উপস্থিত আছে। এই দেখে মৌপ্রিয়া নাটক করে কান্নাকাটি করতে শুরু করে।
বাবা, তুমি এখানে এসে খুব ভালো করেছো। বাবা, এই টিচারটা খুব খারাপ। যেদিন থেকে স্কুলে এসেছে সেদিন থেকে সবসময় আমাকে বিরক্ত করে। তুমি তো জানো বাবা, আমি পড়াশোনাতে কত ভালো, তারপরেও আমাকে সবসময় বকাবকি করে। আমাকে প্রত্যেক দিন কঠিন কঠিন শাস্তি দেয়। বাবা, তুমি এই ম্যাডামটাকে স্কুল থেকে বের করে দাও, না হলে কিন্তু আমি আর কখনো পড়াশোনা করব না। আমি স্কুলে পড়াই ছেড়ে দেব। নিজের মেয়েকে এভাবে কাঁদতে দেখে রামপ্রসাদ বাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়। এ কি, আপনি আমার মেয়ের সঙ্গে কি করছেন? মোহন বাবু, আপনার স্কুলে তাহলে এসব হচ্ছে? আমি তো আপনাকে বলেছিলাম যে আমার মেয়ের প্রতি আপনাদের সবাইকে ভালো মতো নজর রাখতে হবে। আপনি আজ এই মহিলাকে স্কুল থেকে বের করে দিন। দেখুন স্যার, আপনি ভুল ভাবছেন। আপনি আপনার মেয়ের কথা বিশ্বাস করবেন না। আপনার মেয়ে সবটাই মিথ্যা কথা বলেছে। আমি শুধুমাত্র মৌপ্রিয়াকে ভালো শিক্ষা দেওয়ার জন্যই। চুপ করো বৈশাখী, তোমার কোনো কথাই আমি শুনতে পারবো না। তোমার চাকরি বাঁচা থেকে শেষ পর্যন্ত আমাদের চাকরিটাই চলে যাবে, তাই জন্য তোমাকে স্কুল থেকে বেরিয়ে যেতেই হবে। আমার আর কিচ্ছু করার নেই, কারণ রামপ্রসাদ বাবুকে ছাড়া স্কুলটা চালানো কখনোই সম্ভব নয়। এই কথা শুনে বৈশাখী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে অনেকবার করে হাত জোড় করে তাদের কাছে অনুরোধ করলেও বৈশাখীর কথা তারা কেউ শোনে না। বৈশাখী ম্যাডামকে স্কুল থেকে তাড়িয়ে দিতে পেরে মৌপ্রিয়া মনে মনে খুবই খুশি হয়। বৈশাখী কাঁদতে কাঁদতে স্কুল থেকে বেরিয়ে আসে। সে কি করবে কিছুই বুঝে না পেয়ে একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে। হে উপরওয়ালা, এসব কি হয়ে গেল? এতদিন পর এত কষ্ট করে আমি এত ভালো একটা চাকরি পেয়েছিলাম, আর সেই চাকরিটাও হাতছাড়া হয়ে গেল। এত বছর পর আমরা আশার আলো দেখতে পেলাম, আমার চাকরিটা চলে গেছে। আমি বাবা মাকে বলবো কিভাবে? নানান ভাবনা চিন্তা করে বৈশাখী শেষ পর্যন্ত বাড়িতে ফিরে আসে। বৈশাখী বাড়িতে এসে কাঁদতে কাঁদতে তার বাবা মাকে সবটা বলে। তুই কাঁদিস না রে মা, তোর সঙ্গে যা হয়েছে বড্ড অন্যায় হয়েছে। দেখবি আবার সব ঠিক হয়ে যাবে। তুই এরকম ভাবে কেঁদে কেঁদে নিজের শরীর খারাপ করিস না। তুই আগে যেরকম টিউশন পড়াতিস ওরকমই টিউশন পড়ানো শুরু কর, আর সেই সাথে আবার অন্য স্কুলে চাকরি পাওয়ার চেষ্টা কর। তোর মধ্যে তো এত ট্যালেন্ট আছে, তুই আবার চাকরি পেয়ে যাবি দেখিস। বৈশাখীকে তার বাবা মা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। বৈশাখী মনে মনে ঠিক করে সে আবার টিউশন পড়াবে, কিন্তু এবার কোনো বাবা মাই বৈশাখীর কাছে নিজের বাচ্চাদেরকে পড়াতে চায় না। তোমার কাছে আমার মেয়েকে পড়তে দেব না। শুনেছি তোমাকে নাকি স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। যে টিচারকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই টিচারের কাছে আমরা আমাদের ছেলে মেয়েকে পড়াবো কেন? পৃথিবীতে কি টিচারের অভাব পড়েছে নাকি? তুমি নিশ্চয়ই ভালো পড়াতে পারো না, কিংবা তোমার স্বভাব খারাপ, সেই জন্যই তো তোমাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। আপনারা এরকম বলবেন না। আমার সঙ্গে কি হয়েছে সেটা না জেনেই আপনারা এরকম ভাবে বিচার করতে পারেন না। আমি আপনাদের বাচ্চাদেরকে ভালো করে পড়াবো, আমি কথা দিচ্ছি। না বাবা না, তুমি চাকরির ব্যবস্থা করো, তারপর আমরা ভেবে দেখব। যারা স্কুলের টিচার হয় কিংবা বড় কোনো স্কুলের টিচার হয় তারাই তো ভালো পড়াতে পারে, আর যেসব টিউশন মাস্টাররা কোনো চাকরি পাচ্ছে না তার মানেই তো তারা ভালো পড়াতে পারে না। এভাবেই বৈশাখীর কাছে কোনো স্টুডেন্টই পড়তে আসে না। বৈশাখীর পরিবারের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। সংসার চালানোর জন্য ফাল্গুনীর মাকে নিজের সোনা গহনা পর্যন্ত বন্ধক দিতে হয়। এরকম পরিস্থিতিতে বৈশাখী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। একদিন বৈশাখী খবর পায় তাদের জেলার মধ্যে যতগুলো সরকারি এবং বেসরকারি স্কুল আছে সবগুলো স্কুল মিলিয়ে একটা বিশাল বড় শিক্ষা নিয়ে কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। ওই কম্পিটিশনে যে কোনো শিক্ষক শিক্ষিকায় অংশগ্রহণ করতে পারবে এমনটাই বলা হয়। ওই কম্পিটিশনে বলা হয় একজন শিক্ষক কিংবা শিক্ষিকাকে বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষা নিয়ে কোনো ইভেন্টের আয়োজন করতে হবে। খবরের কাগজে এরকম খবর দেখার পর বৈশাখী খুবই খুশি হয়। মা, আমি এই কম্পিটিশনে পার্টিসিপেট করব। এখানে টিউশন টিচারদেরও অ্যালাউ করা হবে, আর এই কম্পিটিশনে যদি আমি জিততে পারি তাহলে আমি 3 লক্ষ টাকা পুরস্কার পাবো। আর শুধু তাই নয়, আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবো, আর আমিও ইন্টারভিউতে পাশ করলে ভালো চাকরি পাবো। কিন্তু ওখানে তো শিক্ষণীয় ইভেন্ট তৈরি করতে বলেছে, আর যার জন্য কমপক্ষে 10টা ছাত্রছাত্রী প্রয়োজন হবে। তুই এখন 10টা বাচ্চা কোথায় পাবি? তোর কাছে তো কেউ এখন টিউশনও পড়তে চাইছে না। কি করবি তাহলে তুই? বাচ্চা কোথায় পাবি? বৈশাখী তার মায়ের কথা শুনে চুপ করে যায়। দেখতে দেখতে সেই কম্পিটিশনের দিনটা চলেই আসে। সেখানে বিভিন্ন স্কুলের বিভিন্ন টিচাররা নিজেদের মতো করে নানান রকম শিক্ষণীয় ইভেন্ট দর্শকদের সামনে তুলে ধরে। সেখানে মৌপ্রিয়া এবং তাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং টিচাররাও উপস্থিত ছিল। সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং বাইরের শিক্ষক শিক্ষিকারাও নিজেদের মতো করে একে একে ইভেন্ট প্রদর্শন করছিল।
কিন্তু সেই ইভেন্টগুলোর মধ্যে একটা অন্য রকমের ইউনিক ইভেন্ট দেখে ওখানে উপস্থিত সকলেই খুবই আপ্লুত হয়। যে ইভেন্টে একটা মেঘের মতো থিম তৈরি করা হয়েছিল, আর সেই ইভেন্টের নাম লেখা ছিল মেঘের বিদ্যালয়, যেখানে আর্টিফিশিয়াল মেঘ তৈরি করা হয়েছিল। আর ওই মেঘের মধ্যে থেকে আবছাভাবে একজন শিক্ষিকা এবং বেশ কিছু ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছিল। তাদের কারোরই মুখ স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু সেই শিক্ষিকার এবং ছাত্রছাত্রীদের গলার আওয়াজ সকলেই শুনতে পাচ্ছিল। সেই শিক্ষিকা খুবই সুন্দরভাবে সমস্ত বাচ্চাদেরকে পড়াশোনা শেখাচ্ছিল এবং পড়াশোনাতে উৎসাহিত করছিল। এরকম মেঘের মধ্যে বিদ্যালয়ের থিম বেস সকলেরই ভীষণ পছন্দ হয়। আর সেখানে উপস্থিত জর্জেরা ওই ইভেন্টটাকেই উইনার হিসেবে ঘোষণা করবে বলে ঠিক করে ফেলে। ইভেন্ট শেষ হলে মেঘের মধ্যে থেকে বৈশাখী বাইরে বেরিয়ে আসে, আর বৈশাখীর সঙ্গে থাকে প্রতিবন্ধী ছাত্রছাত্রী। তাদের মধ্যে কারোর পা ছিল না, কারোর হাত ছিল না, আবার কেউ চোখে দেখতে পায় না, আবার কেউ বা কথা বলতে পারে না। এরকম প্রতিবন্ধী বাচ্চাদেরকে এক জায়গায় করে মেঘের স্কুল তৈরি করে তাদেরকে আনন্দের মধ্যে দিয়ে শিক্ষাদান করার আইডিয়া সকলেরই খুবই পছন্দ হয়। আপনার মতো ট্যালেন্টেড প্রতিভাবান শিক্ষিকার আমাদের সমাজে খুবই প্রয়োজন। আপনাকে দেখে অনেক কিছুই শেখার আছে। আপনি বাচ্চাদেরকে শিক্ষার প্রতি অনেক উৎসাহিত করে তুলেছেন। আজকে আমাদের অনুষ্ঠানের উইনার হলেন মিস বৈশাখী। আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা 2 মাসের মধ্যে আপনার চাকরির ব্যবস্থা করে দেব। সেই সাথে আমরা এই 3 লক্ষ টাকা দিয়ে আপনাকে পুরস্কৃত করতে চাই। এইভাবেই বৈশাখী তার মেঘের স্কুলের আইডিয়ার জন্য খুবই ফেমাস হয়ে যায়। সকলেই বৈশাখীকে অনেক অনেক অভিনন্দন জানাতে থাকে। সেদিনের পর থেকে বৈশাখীর জীবন পুরোপুরি পাল্টে যায়। তাদের পরিবারের আর্থিক স্থিতি ফিরে আসে, আর বৈশাখী খুবই ভালো চাকরিও পায়। এভাবে তাদের সংসারে আর কোনো অভাব অনটন থাকে না।